তো হাই গাইস, ভিডিওটা করছি। ভিডিওর শুরুতেই বলবো কেউ স্কিপ করে চলে যেও না, ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। আজকে এই ভিডিওটা আমি এখন করতে বসতাম না, এই ভিডিওটা করছি কিছু মানুষের রিকোয়েস্টের জন্য। এই মুহূর্তে আমার যা শরীরের কন্ডিশন, এই কন্ডিশনে আমার পক্ষে এ ধরনের ভিডিও করা এখন ভীষণ টাফ হয়ে যায়। আর বিশেষ করে সত্যি কথা বলতে সবার শরীরের কন্ডিশন সবসময় একরকম থাকে না। সবার প্রেগনেন্সিতে সবার একরকম কন্ডিশন হয় না, কারো একটু বেশি খারাপ হয়, কেউ নর্মাল থাকে। কিন্তু আমি ভীষণই উইক, ভীষণই আমার শরীরটা খারাপ। আমার যে কত রকম প্রবলেম হচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। মানুষকে দেখে হয়তো বোঝা যায় না, কিন্তু মানুষের ভেতরে প্রবলেম হয়। এই যে আমি তোমাদের সামনে কথা বলছি, আমার এই গলা থেকে শুরু করে আমার পেট পর্যন্ত প্রচুর প্রবলেম হচ্ছে, তারপরেও আমাকে ভিডিওটা করতে হচ্ছে। শুধু তোমরা ভালোবাসো, অনেকেই রিকোয়েস্ট করছো, বারবার বলছো দিদিভাই কখন আসবে ভিডিও, কখন আসবে ভিডিওটা, এই ভিডিওটার জন্য। সো প্লিজ দেখতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিও যারা আমার নোজ লাভার আছে, যারা আমার এই নোজ রিলেটেড ভিডিও ভালোবাসো। তো আজকের ভিডিওটাতে ভীষণই কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করবো, যেটা তোমরা জানতে চাইছো। এত শরীর খারাপের মধ্যেও না কখনো কখনো মানে এই জিনিসটা খুব ভালো লাগে যে হ্যাঁ, এটা তো ঠিক, এতবার কমেন্ট করছে দিদিভাই কখন পাবো ভিডিওটা, দিদিভাই দাও, দিদিভাই দাও, তখন ভালো লাগে। তো এই যে নাক ঠাসা দেখতে পাচ্ছ, আমার নাক ঠাসাটা যদিও ছোট, এটা তোমাদের অনেকেরই প্রশ্ন। সবার প্রথমেই বলি, আমাকে অনেকে জিজ্ঞেস করছো দিদিভাই তোমার কি হয়েছে। যারা আমার ভিডিও দেখো না ফুল, তারা জানবে না, আর যারা দেখো তারা তো জানো। তো তবুও তাদের জন্য বলি, যারা জিজ্ঞেস করেছো, আমি মা হতে চলেছি। অনেকে বলছো ইংলিশে বলুন, ইংলিশে লিখো না, বুঝতে পারি না, বাংলায় বলো। সেক্ষেত্রে বললাম আমি মা হতে চলেছি। সেক্ষেত্রে আমার পক্ষে এখন ভিডিও করাটা ভীষণ টাফ। সো এবার চলো তোমাদের আর একটা প্রশ্নে চলে আসি, সেটা হচ্ছে দিদিভাই তুমি বড় নাক ঠাসা পড়ো কেন, পড়ো না, কত দাম? তো প্রথমেই বলি যে দেখো, বড় নাক ঠাসা, যেহেতু নাক ঠাসা আমি বানাইনি, আমাকে ইউটিউব থেকে এক কাকু এসেছিলো, গিফট করেছিল। সেহেতু নাক ঠাসা, বিশেষ করে নাকের জিনিস, একটা মেয়ের কাছে নাকের অলংকারটা একটা অন্যরকম। সেখানে স্বামীর ইমোশন জড়িয়ে থাকে, স্বামীকে নিয়ে, বরকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে। তো সে কেউ যদি গিফট করে, সেটা অমূল্য সম্পদ, এটা দাম দিয়ে হিসেব করা যায় না। তাই এই নাক ঠাসাটা আমি কোনোদিনও খুলতে পারবো না। এটা আমাকে কাকু বাবার মতো আশীর্বাদ করে আমাকে পরিয়ে দিয়েছিল নিজের হাতে আমার বাড়ি এসে। তো সেক্ষেত্রে আমি এটা খুলতে পারবো না। আর বড় নাক ঠাসা আমার কাছে নেই। একটা এখন বর্তমানে যা সোনার দাম, আর আমাদের যা পরিস্থিতি, সত্য কথা বলতে লজ্জার কিছু নেই, এই মুহূর্তে সোনা কেনার মতো আমাদের মানে সচ্ছলতা নেই। যদি তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসায় কখনো কিছু করতে পারি, তখন হয়তো কিনবো, তোমাদের কথা রাখার চেষ্টা করব। দেখো, এখন একটা বড় নাক ঠাসা বানাতে গেলেও 3,000 টাকা তো লাগবেই মোটামুটি। তো এই মুহূর্তে আমি 3,000 টাকা ওই নাক ঠাসার পেছনে খরচ করতে চাই না, কারণ যেটা আছে সেটাতেই চলুক। 3,000 টাকাটা থাকলে আমি এখন ভালো ডক্টর দেখাতে পারবো, আমার আল্ট্রাসাউন্ড করতে হবে, অনেক কিছু করতে পারবো। বোঝাতে পারলাম তোমাদেরকে, যারা বলো আমাকে যে বড় নাক ঠাসা কেন পড়ো না। আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছো যে দিদিভাই দাদাভাই কি করে। একটা দাদাভাইও কমেন্ট করেছো দাদাভাই কী করে। দাদাভাই আগে প্রাইভেট কোম্পানিতে জব করতো, সেটা লকডাউনের আগে। লকডাউন থেকে দাদাভাইয়ের জবটা চলে যায়। তারপরে দাদাভাই এখানে টুকটাক কিছু করতো, টুকটাক, যেহেতু দাদাভাই হাতের কাজ জানে, ইলেকট্রিশিয়ান, টুকটাক করতো। তারপরে হঠাৎ করে দাদাভাই বাইরে চলে গেল, 4 মাসের মতো বাইরে ছিল। তারপর ওখানে পয়সাপাতি নিয়ে খুব ঝামেলা করছিল, পয়সা দিত না প্রতি মাসে। এবার দেখো, বাইরে যায় তো পয়সার জন্য, সে পয়সাটাই যদি না পায় তাহলে কি করবে। তো দাদাভাই তারপর চলে আসলো, এসে টানা 6 মাস এখানে থাকলো। থাকার পর এই আজ কাজ হবে, কাল কাজ হবে, বুঝতে পারছো বর্তমানে কাজ চলে গেলে কাজ পাওয়া খুব খারাপ। তারপরে হঠাৎ করে তোমাদের মানে আমাদের সংসার অবস্থা ভীষণ খারাপ হয়ে যেতে লাগলো। আমি কখনোই এগুলো ভিডিওর মাধ্যমে বলি না, আমার ভালো লাগে না। ইতিমধ্যেই আমি কনসেপ্ট করি। তো তোমাদের দাদাভাই হঠাৎ করে ডিসিশন নিল সে টোটো চালাবে বা অটো চালাবে, কারণ সংসার তো চলছে না, কতদিন এভাবে চলবে, কিছু তো করতে হবে। অনেকের কাছে অনেক কিছু বললো, কাজের জন্য অনেক যোগাযোগ করলো, কিন্তু কোনো কাজ, ভালো একটা কাজ হলো না। কাজ পাওয়াটা আজকের বাজারে খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তো তারপর তোমাদের দাদাভাই, এবার টোটো অটো কেনার মতো সামর্থ্য এই মুহূর্তে নেই, কারণ যেহেতু আমার অলরেডি লোন চলছে। আমার সামনে রান্নাঘরটা করার সময় আমি লোন নিয়েছিলাম, সেই লোন এখন চলছে, বা লকডাউনে যখন টোটালি বসে গেছিলো সেই লোনগুলো এখনও চলছে। এখনও 1 বছর আমাকে লোনগুলো শোধ করতে হবে, খাই না খাই। 1 বছর শোধ করলে তারপর আমি মুক্ত পাবো এই সমস্ত ঝামেলার হাত থেকে। তার মধ্যে ধরো 6 মাস বসেছিল, অনেক জায়গায় ধার দেনাও হয়ে গেছে। এবার আজকে আমি আমার জীবনের কিছুটা হিস্ট্রি বলবো। জানি না, চোখের জল ফেললে হয়তো সিম্প্যাথি পাওয়া যায়, কিন্তু আমি চোখের জল ফেলতে পারবো না। তোমরা অনেকেই বলো, তাই তোমাদেরকে বলি। আর কিছু কথা বলতে গেলে কিছু কথা তো উঠে আসেই। তো তারপর হঠাৎ করে তোমাদের দাদাভাই ডিসিশন নিল যে টোটোই চালাবে প্রথমে। তো
টোটো আর এখন নিজের তো কেনার ক্ষমতা নেই, কারণ একটা টোটো কিনতে গেলে তোমরা জানো কত টাকা লাগে। তো তোমাদের দাদাভাই কী করলো, ভাড়া নিল। সেখানে প্রতিদিন 300 টাকা করে ভাড়া দিতে হবে, তারপরে যেটা থাকবে সেটা সংসারে থাকবে। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদ আমার স্বামী কাজ করছে, এটাই আমার কাছে বিশাল বড় পাওনা। কত টাকা থাকলেও সেটা বড় কথা নয়, সেটা বড় কথা নয়। দিন সবার একরকম যায় না, আমি বিশ্বাস করি। তবে হ্যাঁ, যদি পরিশ্রম করে অবশ্যই সে উঠে দাঁড়াবে। আমি ভগবানের উপর বিশ্বাসী। আমি ওই যে বললাম না কাল পরশু দিনের একটা ভিডিওতে, যে আমার পেটে যারা লাত মেরেছে, আমার চ্যানেলটাকে যারা সরিয়ে দিচ্ছে, আমার এই ইউটিউবটার উপর আমার পুরো সংসারটার একটা স্বপ্ন দেখেছিলাম, তাদের কোনোদিনও ভালো হবে না, সত্যিই হবে না। আজকে আমি গর্ভবতী অবস্থায় বলছি, যারা আমার চ্যানেলটাতে রিপোর্ট মেরেছে তাদের কোনোদিনও ভালো হবে না, কোনোদিনও হবে না। আমার জায়গাটা আমি কাউকে বোঝাতে পারিনি। অনেকে বলে তোমাকে দেখে মনে হয় না তুমি এতটা কষ্টে আছো। আমি কি কিছু মানুষের না রুচিটা থাকে, টাকা থাকলেই সবসময় রুচি হয় না। অনেক মানুষ আছে দেখবে প্রচুর টাকা, কিন্তু তাদের দেখলে বোঝা যায় না যে তাদের টাকা আছে। আবার কিছু মানুষের অল্পতেই তারা এমনভাবে স্বাচ্ছন্দ্যবোধ করে থাকতে পছন্দ করে, এমনভাবে থাকতে পছন্দ করে যেটা তাদের দেখলে মনে হবে ভীষণ ভিআইপি, কিন্তু যারা সেই বোঝে। আমি কখনো সোশ্যাল মিডিয়া এগুলো নিয়ে বলতে চাইনি, আর বলবো না। মেয়ের একটা প্রবলেম আছে, সেটা নিয়ে এখনও পর্যন্ত আমি বাইরে ডক্টরের কাছে যেতে পারিনি। তার মধ্যে একের পর আছে, আমি মানে তবু হ্যাঁ, দিন শেষে আমি ভালো আছি। আমার স্বামীর মতো একজন ভালো মানুষ পেয়েছি, যেই মানুষটা আমাকে, আমার সন্তানকে আগলে রেখেছে, যেই মানুষটার জন্য আমি আমার পুরো জীবনটা উৎসর্গ করতে পারি, যেই মানুষটার কষ্ট দেখলে আমার কষ্ট হয়, যেই মানুষটা দিন রাত যখন পরিশ্রম করে, যখন দিন রাত চিন্তা করে যে কিভাবে এই সংসারটাকে ভালো রাখবো, তখন আমার খুব কষ্ট হয়। তখন মনে হয় আমি যদি কিছু করতে পারতাম তাহলে হয়তো আমি আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারতাম। মানুষটা সত্যিই ভালো, আর সেই মানুষটার জন্যই আজকে আমি বেঁচে আছি। ওই মানুষটা আমাদেরকে একটু ভালো রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে। আজকে বলেন অনেকেই যে টাকা পয়সা থাকলে সুখ হয় না, সত্যিই তাই। অনেকের অঢেল টাকা পয়সা আছে। নদীর এপার বলে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে যত সুখ আমার বিশ্বাস। আবার নদীর ওপার বলে ওই পারে যত সুখ আমার বিশ্বাস। তো পৃথিবীতে সবাই সব দিক দিয়ে সম্পূর্ণ হয় না, তবে আমি বলবো আজকে আমার হাজব্যান্ডের মতো একজন মানুষ পেয়েছি, যাকে পেয়ে আমি খুব হ্যাপি। কোনো কষ্টই কষ্ট বলে মনে হয় না। রাতের বেলা যখন আমি ঘুমোতে যাই, আমার মাথায় যখন হাত বুলিয়ে দেয়, তখন আমার খুব ভালো লাগে। ওই মানুষটা প্রথম থেকে আমাকে ভীষণ পরিমাণে সাপোর্ট করেছে, আর আজকে এই জায়গাতে দাঁড়িয়েও ওই মানুষটার জন্য আমার মনে হয় না যে আমি কষ্টে আছি। তাই আমি কখনো বলি না, আমি ইমোশন হয়ে যাই, বাট আমি এগুলো বলতে চাইনি কখনোই। কিন্তু কিছু কিছু কথা বলতে হয়, না হলে আমার মনের মধ্যে কষ্ট থাকে। আমি একা থাকি সবসময় ঘরের মধ্যে, আমারও মনের মধ্যে কষ্ট থাকে, যে আমার মনের মধ্যে অনেক কিছু হয়। আমিও চাই আমার হাজব্যান্ডের জন্য কিছু করতে, পারি না এই কিছু মানুষের জন্য যারা আমার চ্যানেলটা পুরো রিপোর্ট মেরে 12টা বাজিয়েছে। যাই হোক, এবারে বলি আজকের এই ভিডিওটা। যাই হোক, এখন তোমাদের তোমরা একটা দিদিভাই জিজ্ঞেস করছে, দিদিভাই দাদাভাইকে টোটোটা কিনেছে? না গো, দাদাভাই টোটোটা ভাড়াতে চালাচ্ছে। তোমরা শুধু আশীর্বাদ করো যেন দাদাভাই একদিন নিজের একটা গাড়ি কিনতে পারে। তো এবারে বলি, একটা বোন কমেন্ট করেছো যে আমি অন্যরকম হয়ে গেছি একটু, জানো তো, মানে সে মনে হয় কান ফুটিয়েছে, তো কাঠি ভরেছে, তারপরে তার কান পেকে গেছে বা নাক পেকে গেছে, যাই হোক কিছু একটা হবে। কমেন্ট আমি এখানে শো করে দেবো, তোমরা একটু দেখে নিও দয়া করে। তো সেই কমেন্টটা দেখে সে বলছে এবার আমি কি করব, কাঠি দেওয়ার পরও পেকেছে। তো তাকে বলবো যে বোন একটা কাজ করো, তুমি শুকনো লঙ্কা আর রসুন সর্ষের তেলের মধ্যে গরম করো, রোজ এই কাঠির ওপর দিয়েই লাগাও, এরকম করে দুপাশেই রোজ লাগাবে, গরম গরম, উষ্ণ উষ্ণ গরম গরম, দেখবে ঠিক হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। আর ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দিও। জানি না কতটা কি করতে পারবো, তবুও তোমাদের ভালোবাসা থাকলে আমি হাল ছাড়বো না। আজ 2 বছরে যখন হাল ছাড়িনি, আমি ইউটিউব ছেড়ে যাব না। আমার ওই 10টা ভিউজই আসুক, আমার সেটাতেই আমি হ্যাপি। যদি কোনোদিনও এই যে কপালটা দেখছো, এই কপালটা যদি ফেরে হয়তো, তাহলে হয়তো সব কিছু ঠিক হবে। তো চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই, ভালো থেকো।